আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের আমাদের আলোচনার বিষয় টাইম ভ্যালু অফ মানি। আমরা সবার প্রথমে জেনে নেব টাইম ভ্যালু অফ মানিটা কি। আসলে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে বলা হয় অর্থের সময় মূল্য। এক্ষেত্রে সময় মূল্য পরিবর্তনের দুইটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি। সেটা হচ্ছে সময় পরিবর্তন হচ্ছে, আরেকটা হলো অর্থ পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিতে চাই। যেমন ধরো ২০০০ সালে ১ কেজি চালের দাম ধরো ১৫ টাকা বা ২০ টাকা ছিল। কিন্তু ২০২১ সালে ৬০ থেকে ৬৫, ৭০ টাকা হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি কি পরিবর্তন হচ্ছে? প্রথমটা হচ্ছে সময় পরিবর্তন হয়েছে, দ্বিতীয়টা হচ্ছে অর্থের পরিবর্তন হয়েছে। তাহলে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় অর্থের সময় মূল্য। এবার আমরা দেখব যে এই অর্থের সময় মূল্য পরিবর্তনের কারণগুলো কি এবং কি কি বিষয় পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখি যে আসলে এই অর্থের সময় মূল্যটাকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আর দ্বিতীয়টা হচ্ছে ফিউচার ভ্যালু। তাহলে দেখো এই যে প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ পুরো চ্যাপ্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হয় প্রেজেন্ট থেকে ফিউচার অথবা ফিউচার থেকে প্রেজেন্ট ভ্যালু এগুলোই নির্ণয় করা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখো যদি প্রেজেন্ট থেকে ফিউচার নির্ণয় করা হয়, আবার ফিউচার থেকে প্রেজেন্টে কনভার্ট করা, তাহলে কি কি বিষয়গুলো আমরা লক্ষ্য করতে পারি। যদি প্রেজেন্ট থেকে ফিউচারে কনভার্ট করা অর্থাৎ বর্তমান মূল্যকে ভবিষ্যৎ মূল্যে রূপান্তর করা হয়, সেটাকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ। আবার ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্যকে যদি বর্তমান মূল্যে রূপান্তর করা হয়, সেটাকে বলা হয় বাট্টাকরণ। তাহলে দেখো, আমরা তাহলে এবার বলতে পারি যে বাট্টাকরণ কাকে বলে। তা আমরা এভাবে বলতে পারি যে ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্য নির্ণয় করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় বাট্টাকরণ। আর তাহলে চক্রবৃদ্ধিকরণ কাকে বলে? তাহলে আমরা এভাবে বলতে পারি যে বর্তমান মূল্যকে ভবিষ্যৎ মূল্যে নির্ণয় করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ। তাহলে এবার সুদ কত প্রকার আমরা দেখি। আসলে প্রধানত সুদটা হচ্ছে এখানে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো সরল সুদ, দ্বিতীয়টা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে প্রথমে আমরা জেনে নেব সরল সুদটা কি। আসলে প্রতি বছর আসল টাকার উপরে যে সুদ ধার্য করা হয় সেটা হচ্ছে সরল সুদ। ধরো আমাদের ১০,০০০ টাকা আমরা ব্যাংকে রাখলাম, 10% সুদ। তাহলে প্রতি বছরই ১০,০০০ টাকার উপর 10% হারে সুদ ধার্য করা হবে। তাহলে এই সরল সুদের ক্ষেত্রে আমাদের একটাই সূত্র আছে, সেটা হচ্ছে ফিউচার ভ্যালু নির্ণয় করার জন্য। ফিউচার ভ্যালু নির্ণয় করার সরল সূত্র হচ্ছে পি প্লাস পি ইন্টু আই ইন্টু এন। তার মানে হচ্ছে এখানে পি মানে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর আই হচ্ছে ইন্টারেস্ট রেট। প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে আসল টাকার পরিমাণ, ইন্টারেস্ট মানে সুদের পরিমাণ, সুদের হার আর কি, ইন্টারেস্ট রেট সুদের হার। আর এন মানে হচ্ছে নং অফ ইয়ার, অর্থাৎ বছরের পরিমাণ বোঝায় এন এর মাধ্যমে। তাহলে এই হলো, দেখো তাহলে এখানে দেখো এখানে পুরোটা হচ্ছে সুদ, আর এখানে এই পি মানে হচ্ছে আসল। তাহলে যদি তোমাকে সরল সুদের ক্ষেত্রে অঙ্ক করতে বলে, তাহলে আমরা এই সরল সুদের এই সূত্র দিয়ে আসলে ফিউচার ভ্যালু আমরা নির্ণয় করতে পারি। এছাড়াও ডাকঘর সঞ্চয়পত্র, এই সরল সুদ কথা বলা না থাকলেও ডাকঘর সঞ্চয়পত্রের ক্ষেত্রে এই সরল সুদের অঙ্ক করা হয়। এছাড়া বাকি যত অঙ্ক আছে তোমার সরল মানে বলুক আর না বলুক, এটা অবশ্যই চক্রবৃদ্ধির মাধ্যমে অঙ্কগুলো করা হয়ে থাকে। আমরা এবারে দেখব আসলে প্রেজেন্ট ভ্যালু থেকে ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু কি কি সিস্টেমে করা হয়। আমরা সাধারণত তিনটা সিস্টেমে, সেই তিনটা সিস্টেমে আমি দেখাবো, তারপর আমি চক্রবৃদ্ধি সুদ নিয়ে আসলে আলোচনা করব। আমরা এবার একটু দেখি, ধরো ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু যেই ভ্যালু বের করা হোক না কেন, এই তিনটা পদ্ধতির মাধ্যমে করা হয়। প্রথমটা হচ্ছে সিঙ্গেল পেমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে অ্যানুইটি, তৃতীয়টা হচ্ছে মিক্সড ক্যাশ ফ্লো।
অর্থাৎ সিঙ্গেল পেমেন্ট মানে একবারই অর্থ প্রদান এবং গ্রহণ বোঝাবে, জীবনে একবার। অর্থাৎ তুমি যদি কাউকে 10 লক্ষ টাকা দিতে যাও তাহলে একসাথেই 10 লক্ষ টাকা দিয়ে দিবে। তুমি যদি কারো কাছ থেকে 5 লক্ষ টাকা পাও তাহলে একসাথেই 5 লক্ষ টাকা পেয়ে যাবে। অর্থাৎ একবারই গ্রহণ একবারই প্রদান, এই ক্ষেত্রে আমরা সিঙ্গেল পেমেন্টের সূত্রগুলো ইউজ করে থাকি। এবার দেখো এনুইটি। এনুইটি মানে হচ্ছে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ বা প্রদান বোঝাবে, তাহলে সেটাকে বলা হয় এনুইটি। যেমন আমি ছোট একটা উদাহরণের মাধ্যমে তোমাকে বলতে পারি, যেমন ধরো আমরা ব্যাংকে অনেক সময় ডিপিএস করি, তাহলে কি প্রতি মাসে মাসে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ, ধরো কেউ যদি 1000 টাকা দামে ডিপিএস করে তাহলে সে কি করে, প্রতি মাসে 1000 টাকা করে জমা দেয়। কেউ যদি ইয়ারলি ডিপিএস করে তাহলে প্রতি বছর একটা মানে বাৎসরিকভাবে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা গ্রহণ করে। তাহলে এইখানে এনুইটির ক্ষেত্রে আমাদের কি আমরা বুঝতে পারছি যে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ টাকা গ্রহণ বা প্রদান করা হবে এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর। তাহলে এই ক্ষেত্রে আমরা সহজে বোঝার জন্য আমি যদি টি স্কোয়ার দিই তাহলে কেমন হয়, টি স্কোয়ার মানে হচ্ছে টাইম এবং টাকা, অর্থাৎ টাইম এবং টাকা দুইটাই সমান হবে। এটা সহজে বোঝার জন্য আমরা বলেছি যে আসলে ইউনিট মানে হলো টি স্কোয়ার, টি দিয়ে টাইম এবং টি দিয়ে টাকা, এইটাই বোঝানোর জন্য। তাহলে আমরা বলতে পারি নির্দিষ্ট সময় অন্তর অন্তর বা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ বা প্রদান বোঝাবে, সেটাকে আমরা ইউনিটিতে বলবো বা ইউনিটে রূপান্তর করব। দেখো, তাহলে সিঙ্গেল পেমেন্টে হলো একবারই টাকা গ্রহণ অথবা প্রদান বোঝাবে, আর এনুইটি হচ্ছে নির্দিষ্ট সময় পর পর টাকা গ্রহণ বা প্রদান বোঝাবে। তাহলে দেখো, যেটা সিঙ্গেল পেমেন্টের মাধ্যমে এটা হবে না, সেটা আমরা চেষ্টা করব এনুইটির মাধ্যমে অঙ্কটা করতে। আর এই এনুইটি এবং সিঙ্গেল পেমেন্ট, এই এনুইটি এবং সিঙ্গেল পেমেন্ট যদি এই দুইটা মাধ্যমে যদি অঙ্ক না হয়, তখন আমরা এই মিশ্র প্রবাহিতে যাব। অর্থাৎ এনুইটি এগুলাকে আসলে আলাদা আলাদা যদি মনে হয় যে টাকার পরিমাণও সমান নয় আবার সময়ের পরিমাণও সমান নয়, সেই ক্ষেত্রে আসলে আমরা মিশ্র প্রবাহের মাধ্যমে অঙ্কগুলো করে থাকি। এবার আমরা প্রেজেন্ট ভ্যালু, ধরো প্রথমে আমরা ফিউচার ভ্যালু সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম, অথবা প্রেজেন্ট ভ্যালু সূত্র নিয়েও আমরা আলোচনা করতে পারি। আশা করি সিঙ্গেল পেমেন্ট, আসলে প্রথমে আমরা এই সিঙ্গেল পেমেন্টের সূত্রগুলো নিয়ে আলোচনা করব, তারপর আমরা ধারাবাহিক এনুইটিতে যাব, তারপর আমরা মিশ্র প্রবাহে যাব। তাহলে একটা একটা করে আমরা আলোচনা করব। প্রথমে আমরা সিঙ্গেল পেমেন্ট নিয়ে আলোচনা করছি। সিঙ্গেল পেমেন্টের মধ্যে যদি আমরা প্রথমে প্রেজেন্ট ভ্যালু নেই, প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু সিঙ্গেল পেমেন্ট। তাহলে প্রেজেন্ট ভ্যালু সিঙ্গেল পেমেন্ট নিয়ে আমরা প্রথমে আলোচনা করছি। তাহলে প্রথমে যদি টাকা, তাহলে আমরা প্রথমে আবার একটু বুঝে নেই যে সিঙ্গেল পেমেন্টটা কি। যদি সমুদয় অর্থ একবারই গ্রহণ অথবা একবারই প্রদান বোঝায়, তাহলে আমরা এটাকে ধরে নেব যে সিঙ্গেল পেমেন্ট। এটা ধরো 10 লক্ষ টাকা আমরা কাউকে দিব, একসাথে টাকাটা দিয়ে দিলাম। 5 লক্ষ টাকা আমরা একসাথেই দিব, একসাথেই দিয়ে দিলাম। অর্থাৎ এইরকম একসাথে একসাথে যদি বুঝায়, একত্রে একত্রে যদি বুঝায়, একবারই একবারে যদি বুঝায়, তাহলে আমরা এটাকে সিঙ্গেল পেমেন্টের অঙ্ক করব। ধরো সিঙ্গেল পেমেন্টের তাহলে প্রেজেন্ট ভ্যালু সূত্র হচ্ছে 1 প্লাস আই পাওয়ার এন। এখানে দেখো পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, এফভি মানে ফিউচার ভ্যালু। এখানে আমরা তাহলে একটু দেখা দিচ্ছি, প্রথমবার আমরা এগুলো দেখে দেবো, তারপর যেটা যেটা প্রবলেম হচ্ছে। পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ বর্তমান মূল্য। আচ্ছা, এটা তাহলে তো এর আগেও আমি দেখিয়েছি, বলেছি পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, এফবি মানে ফিউচার ভ্যালু, এন মানে নং অফ ইয়ার অর্থাৎ বছরের পরিমাণ বুঝে, আই মানে হলো ইন্টারেস্ট রেট। এই ক্ষেত্রে আমরা এই সিঙ্গেল পেমেন্টের মাধ্যমে প্রেজেন্ট ভ্যালুটা বের করতে পারবো। এবার যদি সুদের হার অর্থাৎ বছরে একাধিকবার হয়, তাহলে কি হবে? সুদ যদি বছরে, তাহলে এম আসবে। এম আসলে কি হবে দেখো, আই বাই এম, এন এম। আমরা জানি যদি এম বছরে আসে তাহলে আই এর নিচে এম ভাগ হবে এবং এন এর সাথে এম গুণ হবে। অবশ্যই এম আসলে দুই জায়গায় এম কখন আসে, এম এম মানে হচ্ছে নং অফ পেমেন্ট ইন 1 ইয়ার, অর্থাৎ একটা বছরে কতবার চক্রবৃদ্ধি হচ্ছে সেটা নির্ণয় করাই হচ্ছে এম এর কাজ। সেক্ষেত্রে আমরা দেখি এম কি কি হতে পারে। দেখো, এম যদি বছরে দুইবার হয়, দুইবার সুদ গণনা করা হয়, তাহলে এম এর মান হবে 2। অর্থাৎ দ্বিবার্ষিক হলে, অর্থাৎ বছরে 6 মাস পর পর সুদ দেওয়া হলে, যদি 3 মাস পর পর সুদ দেওয়া হয়, অর্থাৎ
ত্রৈমাসিক হয় তাহলে m এর মান হবে 4। দেখো 12 মাসে 1 বছর, যদি 3 মাস পর পর আমরা সুদ গণনা করি তাহলে বছরে 4 বার সুদ গণনা করা হচ্ছে। এরপর বছরে যদি আমরা প্রতি মাসে মাসে সুদ গণনা করা হয় তাহলে বছর হয় 12 বার। যদি আর কি কি হতে পারে, যদি ধরো মাসে 2 বার যদি সুদ গণনা করা হয় তাহলে এক মাসে 2 বার, তাহলে 12 মাসে কতবার হবে? 24 বার। আচ্ছা, যদি সপ্তাহে আমরা প্রতি সপ্তাহে সুদ গণনা করা হয় তাহলে সপ্তাহে কতবার হবে? 52 বার। যদি দৈনিক সুদ গণনা করা হয় তাহলে কত হবে? 365 অথবা 360। আমি 360 এই কারণে লিখলাম, কোন বইতে 360ও দেয়া আছে, সেই জন্য 360 বা 65 একটা ধরলে হবে, আমারই সমস্যা নেই। তাহলে এই হলো প্রেজেন্ট ভ্যালু সিঙ্গেল পেমেন্টের সূত্র। তাহলে দেখো পিভি ভাগ পিবি সমান ফিউচার ভ্যালু বাই 1 প্লাস আই পাওয়ার এন। আর এখানে যদি সুদ একাধিকবার হয় তাহলে এফবি বাই 1 প্লাস আই বাই এম এন। তাহলে এই হলো আমাদের প্রেজেন্ট ভ্যালু সিঙ্গেল পেমেন্টের সূত্র। এবার আমরা ফিউচার ভ্যালু সিঙ্গেল পেমেন্টের সূত্রে যাব। ফিউচার ভ্যালু সিঙ্গেল পেমেন্ট, তাহলে দেখো ফিউচার ভ্যালু সিঙ্গেল পেমেন্টের সময় আমরা কি হচ্ছে পিভি মানে প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই পাওয়ার এন। সুদ যদি বছরে একাধিকবার হয় তাহলে কি হবে? পিভি ইনটু 1 প্লাস আই বাই এম ইনটু এন এম। অর্থাৎ আই যত জায়গায় আসবে ঠিক তত জায়গায় আই এর নিচে এম ভাগ হয়ে যাবে, আর এন যত জায়গায় আসবে তত জায়গায় এন এবং এম গুণ হয়ে যাবে। এই ছিল আমাদের সিঙ্গেল পেমেন্টের ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু। এবার আমরা যাব এনুইটিতে। তাহলে প্রথমে আমরা প্রেজেন্ট ভ্যালু এনুইটিতে যাচ্ছি। প্রেজেন্ট ভ্যালু এনুইটির মধ্যে প্রথমে আমরা যাব, এনুইটির প্রথম সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু এর পরিমাণ আমরা দিতে পারি তাহলে এখানে দেখো এই প্রেজেন্ট ভ্যালু এনুইটির ক্ষেত্রে আমরা এ মানে হলো অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট। এখানে এ দিতে পারে, অনেক বইতে এ দেয়, কোন বইতে আই দেয়, কোন বইতে আর দেয়া যেতে পারে। 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই পাওয়ার এন নিচে ভাগ আই। এখন দেখো এই প্রেজেন্ট ভ্যালু এনুইটির ক্ষেত্রে এনুইটি আবার দুই ধরনের। এনুইটি দুই ধরনের মধ্যে একটা হচ্ছে সাধারণ এনুইটি বা বৃত্তি, আর দ্বিতীয়টা হচ্ছে অগ্রিম বৃত্তি বা আশুবৃত্তি। তাহলে সাধারণ বৃত্তিটা কি? আসলে প্রতি বছরের শেষে যদি প্রতি বছরের শেষে বা প্রতি কিস্তির শেষে বা প্রতি মাসের শেষে অর্থাৎ শেষ বোঝায়, তাহলে যে এনুইটির মাধ্যমে শেষ বোঝায় অর্থাৎ শেষ সময়ে এসে টাকাটা জমা দিচ্ছে বা নিচ্ছে, সেই ক্ষেত্রে এটাকে বলে সাধারণ এনুইটি। আর যদি প্রতি কিস্তির শুরুতে, প্রতি মাসের শুরুতে অথবা অগ্রিম অর্থাৎ যখনই দেয় তখন অগ্রিম প্রদান করা হচ্ছে, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় অগ্রিম বৃত্তি। তাহলে এখন দেখো অঙ্কের মধ্যে যদি কোনো কথাই বলা থাকে অগ্রিম বা সাধারণ বা শেষ কিছুই যদি বলা না থাকে তাহলে কিন্তু আমরা সবসময় শেষ ধরে নেই। তাহলে এনুইটির ক্ষেত্রে দেখো প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ বা প্রদান বোঝাচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সাধারণ এনুইটি এটা ধরে নিতে পারি। তাহলে এখানে দেখো এনুইটির এই সূত্রটা পিবি সমান পিবি এ মানে প্রেজেন্ট ভ্যালু এনুইটি। এখানে অনেক বইতে এ দিয়ে থাকে ছোট্ট করে। তাহলে প্রেজেন্ট ভ্যালু এর মান হচ্ছে অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, এখানে আই দিয়েও প্রকাশ করা যেতে পারে। অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, তারপরে 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই পাওয়ার এন বাই এটা হচ্ছে আই। এবার যদি প্রতি বছর অগ্রিম বা শুরুতে দেয়া হয় তখন কি হবে? তখন আমরা, এটা তো হলো সাধারণ এনুইটি, তখন আমরা ঠিক সেম করে দেব পিভি এ 1 মাইনাস 1 বাই
শুধু এখানে আমরা 1+i করে দেব। তাহলে দেখো এটা কি বোঝাচ্ছে, অর্থাৎ প্রতি যদি অগ্রিম বার্ষিক বৃত্তি হয় তাহলে এটা হলো সাধারণ বৃত্তি, আর এটা হচ্ছে কি অগ্রিম বৃত্তি। তাহলে একটু বোঝা গেছে, যদি শুধু অগ্রিম বৃত্তি বা প্রতি বছর অগ্রিম দেয়া হয় তাহলে শুধু এই সাধারণের সাথে কি হবে 1+i গুণ হয়ে যাবে, তাহলে এটা অগ্রিম হয়ে গেল। এবার আমরা দেখব যদি প্রতি বছর বা সুদের পরিমাণ একাধিকবার হয় তাহলে সাধারণ বৃত্তির ক্ষেত্রে কি হবে। দেখো এখানে সুদ একাধিকবার যদি গ্রহণ বা প্রদান করা হয় তাহলে এম আসবে। এম এম মানে হচ্ছে নং অফ পেমেন্ট ইন 1 ইয়ার, অর্থাৎ একটা বছর কতবার সুদ গণনা করা হচ্ছে সেটা বোঝানোর জন্য এম ব্যবহার করা হয়। তাহলে এখানে খেয়াল করে দেখো, এ 1/1 1+i/m, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যত জায়গায় i থাকবে এই m তত জায়গায় ভাগ হয়ে যাবে, আর যত জায়গায় n থাকবে m তার সাথে গুণ হয়ে যাবে। তাহলে এখানে i এখানেও আছে এখানেও আছে, সেই জন্য উপরে i এর সাথে m ভাগ হয়েছে, এখানেও i এর সাথে m ভাগ হয়েছে, আর n এর সাথে m গুণ হয়েছে। তাহলে এটা কি বোঝা যাচ্ছে, এটা হলো সাধারণ বৃত্তি এবং সুদ বছরে একাধিকবার গণনার ক্ষেত্রে। তাহলে আমরা এখানে বলতে সাধারণ বৃত্তি এবং একাধিক সুদ এবং একাধিক সুদ গণনায় এই সূত্র ব্যবহার করা হয়। এবার আমরা যদি দেখি যে সাধারণ বৃত্তি অগ্রিম বৃত্তি কিন্তু সুদ একাধিকবার গণনা করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কেমন হবে। PVA সমান সমান দেখো এটা হলো অগ্রিম বৃত্তির ক্ষেত্রে। তাহলে দেখো মানে এখানে সুদ একাধিকবার গণনা করা হয়েছে এই জন্য i এর নিচে m হয়েছে এবং n এর সাথে m গুণ হয়েছে, কিন্তু ভিতরে 1+i/m আছে এই জন্য অগ্রিমের ক্ষেত্রে 1 বাইরেও 1+i/m হবে। যদি ভিতরে 1+ শুধু i থাকতো তাহলে বাইরেও কিন্তু 1+i থাকতো, কিন্তু ভিতরে 1+i/m আছে এই জন্য বাইরেও 1+i/m হয়েছে। এই ছিল আমাদের এনইউটির সূত্রগুলো, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু এনইউটির সূত্রগুলো। এতটুকুই প্রেজেন্ট ভ্যালু এনইউটির সূত্র, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা প্রেজেন্ট ভ্যালুরই মিশ্র প্রবাহে যাব। প্রথমে কিন্তু প্রেজেন্ট ভ্যালু আমরা সিঙ্গেল পেমেন্ট দেখিয়েছি, তারপরে প্রেজেন্ট ভ্যালুর এনইউটি দেখালাম, এরপরে আমি প্রেজেন্ট ভ্যালুর মিশ্র প্রবাহটা যাচ্ছি। প্রেজেন্ট ভ্যালু মিক্সড ক্যাশ ফ্লো। দেখো প্রেজেন্ট ভ্যালুর মিশ্র যদি হয় তাহলে আমরা এখানে এফবি দিতে পারি অথবা এর পরিমাণ দিতে পারি, এ 1 এ অথবা এফবি, যদি এ 1 দেই তাহলে এখানে এ 2, এখানে এফবি 2, 1+2, এ তাহলে 3 দিতে পারি অথবা এফবি 3, 1+i/3, অর্থাৎ এইভাবে যেতে থাকবে। তাহলে এটা কি বোঝাচ্ছে, এটা মিশ্র প্রবাহের ক্ষেত্রে যদি টাকার পরিমাণ অসমান হয় অথবা সময়ের পরিমাণ অসমান হয় সেক্ষেত্রে আমরা এইভাবে মিশ্র প্রবাহের মাধ্যমে প্রেজেন্ট ভ্যালুটার মান বের করতে পারি। তবে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে যদি আসলে বছর শেষ ধরেই আমরা এনইউটির সূত্রটা বের করছি, যদি এরকম হয় প্রতি বছর যেইটা অসমান ধরো প্রথম বছর 10,000, তারপরের বছর 20,000, তারপরের বছর 15, এইরকম অসমান বোঝাচ্ছে, কিন্তু প্রতি বছর শেষ অর্থাৎ সময়ের শেষে বা কিস্তির শেষে বোঝাতে আসলে এই সূত্রগুলো ব্যবহার করা হয়। এবার যদি সুদ একাধিকবার গণনা করা হয় তাহলে কি হবে, শুধু আইন নিচে এই আইন নিচে m হবে আর এই পাওয়ারের সাথে m গুণ হয়ে যাবে, আইন নিচে এই m হবে এবং এই পাওয়ারের সাথে m গুণ হয়ে যাবে।
এর নিচে m হবে এবং এই পাওয়ারের সাথে m গুণ হবে যদি সুদ বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হয়। এবার আমরা যাব এনুইটির ক্ষেত্রেই, সরি, মিশ্র প্রবাহের ক্ষেত্রেই প্রেজেন্ট ভ্যালু। যদি বছরে সুদ একাধিকবার গণনা করা হয় সেক্ষেত্রে নয়, আমরা এখন দেখব যে যদি শুরুতে হয় বা অগ্রিম হয় তাহলে কি হবে। মিশ্র প্রবাহের ক্ষেত্রে যদি শুরু বা অগ্রিম দেয়া থাকে তাহলে আমরা এই শুরু বা অগ্রিমের ক্ষেত্রে FB0 অথবা A0, অর্থাৎ FB0 এবং A0 দিয়ে ডাউন পেমেন্ট বোঝায়। ডাউন পেমেন্ট বলতে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রথমেই দেওয়া হয়েছে। সাধারণত এই ক্ষেত্রে আমরা বলতে পারি ওই যে অনেক সময় কোনো দোকান ভাড়া নিতে গেলে আমরা অ্যাডভান্স কিছু টাকা আগে দিয়ে নিই, এইরকম ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি। তাহলে দেখো এটার পরবর্তীতে কি হবে, FB1 এইভাবে যত, তাহলে দেখো প্রথম বছর বা প্রথম ইয়ারে কিন্তু আসলে FB0 বা A0 ছিল, কিন্তু দ্বিতীয় বছরে ছিল FB/1+1+i পাওয়ার 1। তার মানে কি দ্বিতীয় বছরের পাওয়ারটা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু 1 এবং তৃতীয় বছরের পাওয়ারটা দেওয়া হয়েছে কিন্তু 2। এটা কোন ক্ষেত্রে? এটা শুধুমাত্র যদি অগ্রিম বা অগ্রিম ভিত্তি বা শুরুতে অথবা অগ্রিম এই কথাটা লেখা থাকে, সেই ক্ষেত্রে আসলে আমরা এইভাবে দিয়ে থাকি। তাহলে আশা করি প্রেজেন্ট ভ্যালুটা বোঝা গিয়েছে। প্রেজেন্ট ভ্যালু আমরা সিঙ্গেল পেমেন্ট আলোচনা করেছি, এনুইটি আলোচনা করেছি এবং মিশ্র প্রবাহ আলোচনা করেছি। এবার আমরা যাব ফিউচার ভ্যালুতে। আজকে আমি চেষ্টা করছি যে আসলে এই ভিডিওর মাধ্যমে পুরো টাইম ভ্যালু অফ মানিটা আজকে শেষ করে দেব। তাহলে তোমরা এই একটা ভিডিওতে, আসলে একটা ভিডিও দেখলে যদি শেষ পর্যন্ত দেখা যায় তাহলে আমার মনে হয় টাইম ভ্যালু অফ মানিতে আর কোনো সমস্যা হয় না। শুধু প্র্যাকটিক্যালি কিছু অঙ্ক করলেই এই টাইম ভ্যালু অফ মানিটা পুরোপুরি আয়ত্তে চলে আসবে। এবার আমরা যাচ্ছি ফিউচার ভ্যালু সিঙ্গেল পেমেন্ট। তাহলে প্রথমে আমরা যাই ফিউচার ভ্যালু সিঙ্গেল পেমেন্টটা কিভাবে করে। ফিউচার ভ্যালু সিঙ্গেল পেমেন্টটা আমি আসলে আগেই দেখিয়ে দিয়েছি, তারপরেও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে। হ্যাঁ, আর যদি এটা হলো টাকা একবারই গ্রহণ বা প্রদান বোঝাবে, আর যদি সুদ একাধিকবার গ্রহণ বা প্রদান বোঝায় তাহলে আমরা এইভাবে করতে পারি 1+ai/m টু পাওয়ার n m। বুঝা যায়? সুদ একাধিকবার গ্রহণ করা হলে, সুদ একাধিকবার। আর এখানে বার্ষিক সুদ। সুদ যদি বার্ষিক হয় তাহলে আমরা এই প্রথম সূত্র, আর সুদ যদি একাধিকবার হয় তাহলে আমরা দ্বিতীয় সূত্রের মাধ্যমে ফিউচার ভ্যালু সিঙ্গেল পেমেন্টটা বের করে নিব। এবার আমরা যাচ্ছি ফিউচার ভ্যালু এনুইটিতে। দেখো ফিউচার ভ্যালু এনুইটি, সেক্ষেত্রেও এনুইটিটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাধারণ ভিত্তি, আরেকটা হচ্ছে অগ্রিম ভিত্তি। তাহলে ফিউচার ভ্যালুর ক্ষেত্রেও যদি প্রতি বছরের শেষ বা প্রতি বছরের আসলে শেষে দেওয়া হবে বা কিস্তির শেষে দেওয়া হবে, মাসের শেষে দেওয়া হবে, বছরের শেষে দেওয়া, অর্থাৎ শেষ বুঝালেই আমরা আসলে এই সূত্রের মাধ্যমে সাধারণ বৃত্তি ধরে নেব। তো সাধারণ বৃত্তির ক্ষেত্রে 1+i/(1/i) এইভাবে এই সূত্রটা হবে। এখন আমরা তো এর আগের আসলে প্রেজেন্ট ভ্যালু করার সময় বলে দিয়েছি যে এর মান কি, এ মানে কি, আই মানে কি, এন মানে কি, আইন। তাহলে এই আসলে এই বিষয়টা আবার বারবার রিপিট করতে চাচ্ছি না, সেক্ষেত্রে একটু বুঝিয়ে বলার চেষ্টা করেছি। এবার আমরা যদি বছরে একাধিকবার সুদ গণনা করা না, আমরা যদি অগ্রিম ভিত্তি, তাহলে এটা তো গেল সাধারণ ভিত্তির ক্ষেত্রে। যদি অগ্রিম ভিত্তি হয় তাহলে কি হবে, তাহলে আমরা
সামান্য একটু চেঞ্জ হচ্ছে, 1 + i। তাহলে দেখো ভিতরে 1 + i আছে, এই জন্য বাইরেও 1 + i হবে। এবার সুদ যদি একাধিকবার গণনা করা হয় সেক্ষেত্রে আমরা কি হবে? দেখো তাহলে এটা হলো সাধারণ বৃত্তির ক্ষেত্রে। যদি সুদ একাধিকবার গণনা করা হয় তাহলে ফিউচার ভ্যালুটা এইভাবে হবে, 1 + i/m ইন্টু পাওয়ার n m গুণ হয়ে যায় -1, আবার i/m। এটা হলো সাধারণ ভিত্তিকে, অর্থাৎ প্রতি বছর সুদ দেওয়া হবে বা প্রতি মাসে সুদ দেওয়া হবে বা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সুদ গণনা করবে, কিন্তু শেষে বোঝাবে যে কিস্তির শেষে, মাসের শেষে, বছর শেষে যখনই দেওয়া হয় এটা শেষ বোঝাবে। সেই ক্ষেত্রে আসলে আমরা ফিউচার ভ্যালু অ্যানুইটি এই সূত্রটা ব্যবহার করব। এবার ফিউচার ভ্যালু দেখো, এটা আমরা লিখলাম যে উপরের সূত্রটা সেম সেম আমরা নিচের সূত্রটা লিখলাম, তবে এর শেষে 1 + i/m টা গুণ করে দিয়েছি। এর কারণটা হচ্ছে যে বছরে একাধিকবার সুদ গণনা করা হবে এবং ফিউচার ভ্যালু অ্যানুইটি বোঝাবে। তাহলে দুইটা কারণ দেখো, প্রথমটা হচ্ছে তোমাকে নিশ্চিত করে নিতে হবে যে এটা একটা অ্যানুইটি। প্রথমে এটাই নিশ্চিত করতে হবে, অ্যানুইটি আমরা নিশ্চিত করলাম, তারপর সুদ একাধিকবার গণনা করা হয় সেটা নিশ্চিত করলাম। তৃতীয়ত, যখনই সুদ প্রদান করা হচ্ছে ঠিক তখনই এটা অগ্রিম অগ্রিম বোঝাচ্ছে, বা কিস্তির শুরুতে দেওয়া হচ্ছে বা মাসের শুরুতে দেওয়া হচ্ছে বা বছরের শুরুতে দেওয়া হচ্ছে, অর্থাৎ শুরু শুরু যদি বোঝা হয় তাহলে আসলে এই অ্যানুইটির অগ্রিম ভিত্তিটা ব্যবহার করা হবে। তাহলে ভিতরে যদি 1 + i/m থাকে তাহলে বাইরেও 1 + i/m হবে। আর যদি ভিতরে শুধু 1 + i হয় তাহলে বাইরেও শুধু 1 + i হবে। এটাই আসলে স্টুডেন্টরা এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি ভুল করে। সেজন্য আসলে আমি বারবার বলে দিচ্ছি যে ভিতরে যা হবে বাইরেও তাই হবে অগ্রিমের ক্ষেত্রে। এবার আমরা যাব ফিউচার ভ্যালু মিশ্র প্রবাহ। দেখো ফিউচার ভ্যালু মিশ্র প্রবাহের ক্ষেত্রে আমাদের কি হবে, ফিউচার ভ্যালুটা আমি প্রথমে একটু লিখে নিচ্ছি, তারপরে দেখো পিবি ইন্টু 1 + i, পাওয়ারটা আমি পরে দিব। পিবি ইন্টু 1 + i, পাওয়ারটা পরে দিচ্ছি। পিবি ইন্টু 1 + i, পাওয়ারটা পরে দিয়ে দেখো, যদি শেষ বোঝায় বা প্রতি মাসের শেষে বা বছর শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষে বোঝায় তাহলে আমাদের পাওয়ারটা হবে 1 - n, সরি n-1, n-2, n-3 এইভাবে হবে। এবার যদি শুরুতে বোঝায় তাহলে কি হবে, পিভি 1+, আমি আবারও পাওয়ার ছাড়া বাকিগুলো লিখে নিচ্ছি। দেখো পিবি 1 পিবি ইন্টু 1 + i, পিবি ইন্টু 1 + i, পিবি ইন্টু 1 + i সব দিয়ে। এবার যদি শুরুতে আমরা ধরি তাহলে কি হবে, প্রথমটা হবে n, তারপরে n-1, তারপরে n-2। তাহলে একটু ভালো করে আমাদের খেয়াল করতে হবে। দেখো যদি শেষে বোঝা যায় তাহলে n-1, n-2, n-3। আর যদি শুরুতে বলে তাহলে শুধু প্রথমে পাওয়ার হবে n, তারপরে হবে n-1, তারপর হবে n-2। এবার আমরা যদি ছোট একটা উদাহরণের মাধ্যমে শিখি তাহলে আমার মনে হয় তোমরা খুব ভালো মনে রাখতে পারবে। ধরি আমরা একটা প্রকল্পের মেয়াদ এই 3 বছর, 1, 2, 3, এই ধরো 1, 2, 3, এই 3 হলো শেষ। ধরলাম এই প্রথম বছরের এটা হলো শেষ, এটা হলো জানুয়ারি, অর্থাৎ প্রথম বছর শুরু এখানে শেষ এখানে, আবার দ্বিতীয় বছরের শুরু এখানে শেষ এখানে, আবার তৃতীয় বছরের শুরু এখানে শেষ এখানে। আচ্ছা, কেউ যদি প্রতি বছরের শেষে
অর্থ জমা দেয়, তাহলে ধরো এই প্রথম বছরের শেষে জমা দিল, তাহলে কি হবে, এই 1 এবং 2, অর্থাৎ এটা ও 1 বছর 2 বছর ব্যবহার করবে। যদি এই দ্বিতীয় বছরের শেষে জমা দেয়, দ্বিতীয় বছরের শুরু এটা, শেষ এটা, শেষে, তাহলে সে 1 বছর। আর তৃতীয় বছরের শেষে জমা দেয়, তার মানে এটা হলো 0 বছর। তাহলে তুমি দেখো 0, এটা হলো 1 2, তাহলে 0 1 2, তাহলে এই পাওয়ার গুলো হয়েছে কত, প্রথম 0 1 2 2 1 0 পাওয়ার হয়ে যাচ্ছে। তাহলে ধরো এই প্রথম বছর শেষে বলা আছে, তো ধরো এই 1 2 3, অর্থাৎ তিনটা পিবি, একটা পিবি, দুইটা পিবি, তিনটা পিবি, তাহলে n এর মান 3। আমরা যদি এখানে 3 দিয়ে দেই, n এর মান যদি আমরা 3 দিয়ে দেই, n এর মান যদি আমরা 3 দিয়ে দেই, তাহলে কি হয় দেখো, এখানে শুধু আমি পাওয়ার গুলো দেখাচ্ছি। ধরো এটার পাওয়ার কত, 3 থেকে 2 1 গেলে থাকে 2। সে দেখো ফিউচার ভ্যালু ক্ষেত্রে কি হয়, যদি আমরা শুরুতে নিই, তাহলে ধরো প্রথম বছরের শুরু এখানে, তাহলে যদি শুরুতে নিই, তাহলে দেখো এই 1 2 3 বছর, 3 বছর ব্যবহার করা হচ্ছে, তো 1 2 3 বছর ব্যবহার। আবার যদি দ্বিতীয় বছরের শুরুতে দিই, তাহলে কত বছর, দেখো 1 2 বছর। আবার যদি তৃতীয় বছরের শুরুতে নিই, তাহলে এখানে কত বছর, 1 বছর। তাহলে একটু খেয়াল করো, 1 2 3। তাহলে এবার যদি আমরা পাওয়ার গুলো নিয়ে কাজ করি, ধরলাম যে n এর মান হচ্ছে 3, তাহলে এখানে 3 থেকে 1 যদি যায়, তাহলে 2, এই যে 2, 3 থেকে 2 যদি যায়, তাহলে 1, তাহলে এখানে পাওয়ার কত থাকে, 1, এখানে পাওয়ার থাকে 2, এখানে পাওয়ার 3 আছে। তাহলে এভাবে একটু দেখে নাও যে বছরের শুরুতে হলে আসলে সে সম্পূর্ণ বছরই ব্যবহার করলো, তাহলে আর কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এই ছিল আজকের মতো আমাদের ভিডিও। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যারা বুঝতে পারোনি, তারা অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ওই সমস্যাগুলো সলভ করে দিতে। সবাই ভালো থাকবে, সবার প্রতি অনেক অনেক শুভকামনা রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।